2008-এর পরে বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না হওয়ার কারণে এখানে যেমন বিদেশি পর্যবেক্ষকরা আসেনি, তেমনি আসেননি বিদেশি সাংবাদিকরাও। এবার প্রায় 250 শতাধিক বিদেশি সাংবাদিকরা আসছে নির্বাচন সংবাদ সংগ্রহ করতে এবং পর্যবেক্ষকরা আসছে। তার মানেই বোঝা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশিদের মতো অন্যান্য দেশের মানুষেরও অনেক আগ্রহ রয়েছে। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। স্বাগত আপনাকে। দর্শক, আমরা আমাদের মূল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভোটার আলাপ স্পন্সার্ড বাই মিল্কল্যান্ড ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। অ্যাম্বাসেডর, সবাই এই ভোটের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে যদি আমরা আমেরিকা বলি, চীন বলি, ভারত তো অবশ্যই, এমনকি অনেক আজকাল তুর্কির নামও শোনা যাচ্ছে। এটা কি প্রত্যেকের বিনিয়োগের কারণে, নাকি তারা এখানে কোনো রোল প্লে করছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে শব্দটা ব্যবহার করলেন শেষের দিকে, সেখান থেকে শুরু করি। কেউ কেউ রোল প্লে করছে, কেউ কেউ আমাদের বাংলাদেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণ সেটাকে আন্তরিকভাবেই চায়। কেউ কেউ অর্থনৈতিকভাবে তাদের ভবিষ্যৎটাকে সুদৃঢ় করতে চায়। কাজে তিনটা শেডে কিন্তু আমরা দেখতে পারি। যারা এখানে ইনভলভ আছে তারা, শোনা যায় যে তারা পার্টিকুলার একটা ধরনের রাজনীতিকে তারা পছন্দ করে এবং তারা প্রত্যাশা করে সেই রাজনীতি যদি বাংলাদেশে জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় বা উল্লেখযোগ্য সমর্থন পায়, তাতে তাদের ধরনের রাজনীতি বাংলাদেশে নতুন করে একটা জায়গা তৈরি করতে পারবে। এটার কোন রাজনীতি, মানে কোন ধরনের রাজনীতি? বেসিক্যালি আপনি যদি বলেন ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতি, আমি যদি বলি এটুকুই বলব। দেশের জন্য দেশপ্রেমিক হওয়া ছাড়া অপশন নাই। দুধ চায়ের জন্য মিল্কল্যান্ডও ঠিক তাই। নির্বাচনে দুধ চায়ের টেস্ট মিল্কল্যান্ডেই বেস্ট। অনেক দেশ আছে যারা আমাদের বন্ধু, উন্নয়ন সহযোগী, তারা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ট্রানজিশন বা একটা ডেমোক্রেটিক প্রসেস সাকসেসফুল হোক, এটা তারা চায়। কারণ তারা এইটুকু জানে, বোঝে যে বাংলাদেশের মতো একটা ঘন জনবসতিপূর্ণ দেশে যদি একটা জনগণের অংশগ্রহণের প্রক্রিয়া না থাকে, তাহলে এখানে কিন্তু বড় ধরনের, আপনি যদি বলেন এটাকে আমরা জুলাই বলে যদি বলি, জুলাই আগস্ট এইরকম গণ অভ্যুত্থানের আশঙ্কাটা সবসময় থাকে। এবং এই ধরনের গণ অভ্যুত্থানের ফল কী হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখানে আমাদের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলো থাকে, সেই কাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যদি এই ধরনের প্রক্রিয়া চালু থাকে। আর তৃতীয় যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্ধিষ্ণু বাজার, একটা বর্ধিষ্ণু অর্থনীতির দেশ। এবং এই অর্থনীতি এখানে এখনও 20% লোক, আমাদের 20% লোক দারিদ্র্য সীমার নিচে আছে। এখন গত এই কোভিডের পর থেকে এবং গত 18 মাসে আরও কিছু লোক নিচের দিকে নেমেছে। তো কাজেই বাংলাদেশে নিয়ে যতই আমরা কথা বলি, এখনও কিন্তু এক চতুর্থাংশ জনগোষ্ঠী কিন্তু আমার এখনও দারিদ্র্য সীমার নিচে। এবং এগুলোকে তুলে আনাও কিন্তু একটা আমাদের অর্থনীতির প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা, আমি বলবো যে একটা সূত্র হিসাবে এগুলো কাজ করতে পারে। কাজেই যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী, তারা কিন্তু এই বিষয়টার প্রতিও তারা মনোযোগী। একটা হচ্ছে যে আপনার দারিদ্র্য সীমার নিচ থেকে মানুষকে তুলে আনা, একটা মধ্যবিত্ত শ্রেণীর তৈরি হলে এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ হয়, এবং যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়, সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক জটিলতা বলেন, আপনি অন্যান্য সামাজিক জটিলতা যেগুলো আছে, সেগুলো হয়তো মোটামুটি ম্যানেজ করা যাবে। তো এই তিন ক্যাটাগরিতে আমরা আমাদের বন্ধুদেরকে মোটামুটি ভাগ করতে পারি এবং সকলেই বাংলাদেশের ব্যাপারে আগ্রহী। নাম্বার 1 স্থিতিশীলতা, নাম্বার 2 তাদের অর্থনৈতিক নিশ্চয়তা, নাম্বার 4 হচ্ছে যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকে, কেউ কেউ তাদের রাজনীতির বিকাশটাও চিন্তা করছে হয়তো। আচ্ছা, 2008-এ যখন সবশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল, তখন আপনি খুব সম্ভবত, যদি ভুল না করি, ওয়াশিংটনে ছিলেন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত। তখন একটা মোমেন্টাম ছিল, সেই মোমেন্টাম কি এই 2026 ইলেকশনে ফেরত এসছে কিনা, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আপনার কাছে জানার বিষয় হচ্ছে গিয়ে, অনেকেই বলে যে যুক্তরাষ্ট্র, চীন একেবারে খুব সরাসরি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে সমর্থন করছে। পত্রপত্রিকায় লেখা হচ্ছে, বেশ কিছু অডিও লিকের কথাও শোনা যাচ্ছে। ওয়াশিংটন পোস্ট সম্প্রতি একটা রিপোর্টও করেছে। আপনিও কি সেই রিপোর্ট প্রকাশিত খবরগুলোর সাথে একমত, কিংবা যদি দ্বিমত হন তাহলে কেন সেটা?
কিরকম? আমি একটু নুয়ান্স যোগ করতে চাই। তার কারণ হচ্ছে আপনি যে কথাটা বললেন একটা ধর্মভিত্তিক দলের সাথে তাদের বিশেষ আগ্রহের জায়গাটা, সেটা আমি কিন্তু 2007 সাল 8 সালেও দেখেছি আছে। আছে মানে এই অর্থে আছে যে তারা তাদের সাথে তাদের কথা শুনতে চায়, তাদের সাথে কাজ করতে আগ্রহী, তাদেরকে অচ্ছুত বলে সরিয়ে দেয়া সেটা তারা বিশ্বাস করতো না, তারা এনগেজড হতো। ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে তাদের সাথে কথা বলা, বোঝা তারা কি করতে চায়। তো সেই যোগাযোগটা কিন্তু অনেক দিন ধরে আছে। এখনকার প্রেক্ষাপটে যেহেতু তারা তখন হয়তো আলোচনার মধ্যে ছিল না বলে এটা গুরুত্ব পায়নি, এখন যেহেতু তারা আলোচনার মধ্যে চলে এসছে সেহেতু এখন এটা চোখে পড়ছে বলে আমার ধারণা। তো কাজেই এই আপনি যদি বলেন চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, এমনকি ভারতও তো তাদের সাথে কথা বলছে। তার অর্থ হচ্ছে যে কূটনীতির কাজের মধ্যে যারাই সম্ভাব্য ক্ষমতা, পিপল অ্যান্ড পাওয়ার আমরা বলি এটাকে, দুই শক্তি, জনগণ এবং ক্ষমতা, এর আশপাশে যারা থাকবে, যারাই সম্ভাব্য এখানে অংশীদারিত্বের জায়গায় আসতে চান, আমরা যারা কূটনীতি করি তারা সকলেই তাদের সাথে কথা বলি। যতক্ষণ পর্যন্ত তারা ব্যান না হয়, তাদেরকে বেআইনি না ঘোষণা করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কথা বলি। আমার ধারণা চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, তারা যে কথাটা বলছে সেটাকে এই ফ্রেমে দেখাটাই বোধহয় আমাদের জন্য ভালো হবে, যে এখানে বিশেষ কিছু যোগ করার নাই। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এটা নিয়ে পত্রপত্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে লেখালেখি হয়েছে, ওয়াশিংটন পোস্টে লেখা আসবার পর বিশেষ করে আলোচনা হয়েছে। তারপর কিন্তু মার্কিন রাষ্ট্রদূত কিন্তু বলেছেন, এবং আমার ধারণা ওয়াশিংটনও সেই ধারণাটাই পোষণ করে, যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়াটা সফলভাবে সার্থকভাবে সামনে এগিয়ে যাক, এটার প্রতি তাদের কমিটমেন্ট আছে। কোনো দলের প্রতি প্রেফারেন্স আছে এরকম কোনো আমার কাছে অন্তত জানা নাই। আমার ধারণা মার্কিন প্রশাসন প্রক্রিয়াটাকে সফলভাবে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রেই তারা অধিকতর আগ্রহ, তারা চোখ রাখছে। তারা সেটার চোখ রাখছে, এবং তারা সেটা চায় যে প্রক্রিয়াটা আসুক, তার ভিত্তিতে জনগণ যাকে নির্বাচিত করবে, যাকে ভোট দেবে সেই হবে, এবং যেই আসুক তার সাথেই কাজ করতে। আজকে তো কুগলম্যান একটা আপনার ইন্টারভিউ ছাপা হয়েছে ডেইলি স্টারে দেখলাম, সেখানেও তিনিও কিন্তু একই কথা বলছেন যে সরকারই আসুক মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে কাজ করবে। আমার ধারণা ভারতও সেটা করবে, চীনও সেটা করবে। রাইট। অ্যাম্বাসেডর, আরেকটা বিষয় হচ্ছে কি, গেল 17-18 মাসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে প্রতিবেশী ভারত একবারে মানে খাপ খাওয়াতেই পারেনি, এবং তাদের মতামতের পার্থক্য দেখা যায়। যদি বলি তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অফিস বাংলাদেশ সম্পর্কে দুই রকমের ধারণা পোষণ করে, সেখানেও একটা প্রতিযোগিতা দেখেছি, এবং কোনোটাই কিন্তু আবার বাংলাদেশকে সহযোগিতা করেনি এবং সম্পর্ক উন্নয়নও হয়নি। এই অবস্থায় সামনের দিনে কি হতে পারে? কারণ প্রতিবেশীকে তো আর উপেক্ষা করা যায় না। না, আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত যে দুই দিকেই এখন আমরা আরেকবার সাধিলে খাইব এরকম অবস্থার মধ্যে আছি। আচ্ছা। ভারতে আপনি যেমনটা বলছিলেন, জাতীয় নিরাপত্তা পরিষদের অ্যাসেসমেন্ট একরকম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসেসমেন্ট আরেক রকম, এবং এখানে আমার ধারণা আরও একটা অদৃশ্য শক্তি কাজ করে, যেটা এই দুটো আমি বলবো রিজন বেসড অ্যাসেসমেন্টের মধ্যে আরেকটা ইরেশনাল এলিমেন্ট ঢুকিয়ে দেয়। এবং এই ট্রেন্ডটা কিন্তু লক্ষ্য করছি, আপনি লক্ষ্য করবেন ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মিটিংয়ের পরপরই কিন্তু আপনি সাসপেনশন অফ ট্রানজিট হলো। অর্থাৎ যখন আশাটা তৈরি হচ্ছে তখন একটা এসে মাঝখান দিয়ে বাগড়া দিচ্ছে, সম্পর্কটা আবার পুরনো জায়গায় ফেরত যাচ্ছে। বেগম জিয়ার জানাজার পরে তখন দুইটা উদ্যোগ দেখেছি, ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমন, ওইদিকে দিল্লিতে তাদের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের মিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর করা, মানে খুব গুরুত্বপূর্ণ, এবং ভারতীয় প্রধানমন্ত্রী নিজে শোকবার্তা পাঠিয়েছেন। তো কাজে এই তিনটা উদ্যোগের পরপরই আমরা দেখলাম এসে ফুটবল আপনার ক্রিকেট খেলা জমে গেছে, ও ক্রিকেট খেলা এসে ঢুকে গেল। তার অর্থ হচ্ছে ওখানেও মনে হচ্ছে যে উদ্যোগ আছে, কিন্তু অদৃশ্য কিছু শক্তি সেটাকে আবার ঘটনাটাকে আবার গোলমালের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমার ধারণা যে নির্বাচনটা হলে মুখ রক্ষা যদি বলি, আমি মানে খুব আমাদের ভাষায় বললাম, মুখ রক্ষার কাজটা হয়তো হবে। তো মুখ রক্ষার কাজ হলে তখন, কারণ আমরা ভারত এবং বাংলাদেশ আমরা এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, ভারতের নিরাপত্তার সাথে আমি জড়িত,
আমার নিরাপত্তার সাথে ভারত জড়িত, আমার অর্থনীতির সাথে ভারত জড়িত, ভারতের অর্থনীতির সাথেও আমি কম বেশ জড়িত। আমার পানি, নদীর পানি নিয়ে 54টা নদী নিয়ে আমরা একে অপরের সাথে সম্পৃক্ত। তো কাজে আপনি এই যে বিস্তৃত বা বহুমাত্রিক যে সম্পর্কটা আছে, এটাকে তো আপনি অটো পাইলটে ছেড়ে দিতে পারেন না। ও ইনফ্যাক্ট গত 1-1.5 বছর ধরে তো এটা অটো পাইলটে চলেছে। তো সামহাও এটাকে আমরা রেগুলেট করতে হবে, এটাকে গাইড করতে হবে। আমার ধারণা নির্বাচনের পরে একটা প্রেক্ষাপট বা পরিবেশ তৈরি হবে যেখানে দুই পক্ষই ফ্রেশ স্টার্ট। ঠিক আছে, আমরা আগেরটা বললাম, আসো সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু চ্যালেঞ্জ যেটা থাকবে সেটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু মানুষের মধ্যে ভারতের সাথে সম্পর্কটা রিসেট করার একটা প্রায়োরিটি তৈরি হয়েছে, এবং সেই জায়গায় আগামী সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, এবং সেখানেও definitely বড় challenge। এটা একটা বড় চ্যালেঞ্জ। ঠিক ওই দিকেও কিন্তু যেটা বললাম, অদৃশ্য কিছু শক্তি আছে যারা কিন্তু এখনো আস্থা অনাস্থার মধ্যে আছে। তাদেরও সেখানে আমরা কিভাবে আমরা যেভাবে যেতে চাইবো, তারা কি আমাদেরকে আস্থার সাথে নেবেন, অথবা তারা যে উদ্যোগ নেবে সেটা কি আমার জনগোষ্ঠী এখানে আস্থার মধ্যে নেবেন? তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু থাকবে, কিন্তু আমি মনে করি একটা ওয়ার্কিং রিলেশনশিপ করার সুযোগ আসবে। আচ্ছা, আলোচনার পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা আলোচনার পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন, ফিরছি একটু পর। ভোটার আলাপে মিল্কল্যান্ড ইনস্ট্যান্ট মিল্ক পাউডার প্রেজেন্টস। আমন্ত্রণ আরও একবার ভোটার আলাপে আমাদের পৃষ্ঠপোষক মিল্কল্যান্ড ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। আমাদের সাথে আছে রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আপনাকে স্বাগত আর একবার। এবং আমরা কথা বলছিলাম জাতীয় নির্বাচন ও বৈশ্বিক কূটনীতি নিয়ে। অ্যাম্বাসেডর, একটা বিষয় তো ডেফিনেটলি এখন বলা হয় যে ওয়ার্ল্ড অর্ডার সাডেনলি চেঞ্জ হয়ে গেছে যখন ভেনেজুয়েলা থেকে একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়। আবার আমরা যখন দেখি উইঘুর নিয়ে বিশ্বে মুসলিমদের আওয়াজ পাওয়া যায় না, ফলে এক ধরনের পরিবর্তন দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশও একটা পরিবর্তন দিয়ে যাচ্ছে। কূটনীতিতে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হবে আলিশা বাংলাদেশের জন্য, সরকার যেই গঠন করে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার প্রশ্ন। দুইটা ফ্রেম থেকে দেখি। একটা ফ্রেম হচ্ছে আমার অভ্যন্তরীণ ফ্রেম। আপনি যেটা বললেন যে আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট করেই বলছে, আমার ধারণা নির্বাচনের মধ্য দিয়ে তার একটা প্রতিফলন আমরা দেখব। সমতা, মর্যাদা এবং আধিপত্যের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থা, এটা স্পষ্ট করেই নির্বাচনের ফলাফল আসবে বলে আমার আন্দাজ, যেটুকু আমি বুঝতে পারছি। তো এইটা তার অর্থ হচ্ছে যে আগামী সরকার তার পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে বা কূটনীতি পরিচালনার ক্ষেত্রে এই বিষয়টা নতুন একটা উপাদান হিসেবে কিন্তু কাজ করবে বলে আমার ধারণা। আমরা গত 54 বছরে যে ধরনের কূটনীতি করেছি, সেখানে কিন্তু মোস্টলি আমরা রিয়েক্ট করেছি ঘটনা প্রবাহের বিপরীতে। এখন কিন্তু আপনাকে উদ্যোগী হতে হবে, কারণ আপনার প্রজন্ম, আপনার মানুষ চাচ্ছে আপনি এখন সমতার ভিত্তিতে, সম্মানের সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি দাঁড়ান। এটা হলো আমাদের অভ্যন্তরীণ বিষয়। সেকেন্ড যে জায়গাটা হবে আমার ধারণা, আপনি আঞ্চলিকভাবে যদি দেখেন, আমার দেখা অনুযায়ী গত 80 বছরে কিন্তু যুদ্ধ হয়েছে, পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের যে উপাদানগুলো এখন যোগ হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি, ওটা সিন্দুর কিন্তু চালু আছে। এইটা কোনোদিন আমরা দেখিনি। নদীর পানি নিয়ে নিষ্পত্তিকৃত সমস্যা নতুন করে সমাধান নতুন করে সমস্যায় রূপান্তরিত হয়েছে। ভারতের দিক থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক এক ধরনের টানাপোড়েন, চীনের সাথে তার সম্পর্ক পুনর্বিন্যাস হওয়া, এগুলো কিন্তু আঞ্চলিক আমাদের ভূরাজনীতির উপর প্রভাব বিস্তার করে, এবং তার একটা আমার রিফ্লেকশন কিন্তু আমাদের উপর আসবে। তো কাজেই অস্থির দক্ষিণ এশিয়া এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া যদি ধরি, তাহলে আমার রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার যদি ধরি, তাহলে আমার চারপাশে কিন্তু এক ধরনের পূর্বে তাইওয়ান নিয়ে টানটানি, এক ধরনের অস্থিরতা আসছে। এরপর যদি আপনি বৈশ্বিক পর্যায়ে যান, সেখানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি যে আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে জাতিসংঘের মতো বহুপাক্ষিক সংগঠনগুলো তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে, যেটা আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। তো কাজেই অন্তত 4টা লেয়ারে তো আমি দেখছি যে এগুলো একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। কোনোদিন এটা হয়নি, কাজে আমাদের কোনো আগের কোনো অভিজ্ঞতা নাই। এখন আপনাকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আমি বলি প্রত্যাশার বিস্ফোরণ ঘটছে,
এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনার আঞ্চলিকভাবে এখন সাংঘাতিক রকম টেনশন চলছে, এখানে আপনি একটু ভুল হলে বিপদগ্রস্ত হতে হবে, খুব সাবধানে যেতে হবে। আপনি যদি আরেকটু দূরে যান, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে চীনারা একরকম উদ্যোগ নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্যার পত্রপত্রিকায় এইগুলো কি আমাদের নির্বাচনে ইম্প্যাক্ট করতেছে? আপনি যদি 30 সেকেন্ডে বলেন। খুব বেশি না, কারণ সাধারণ কিন্তু মানুষ এগুলো পরবর্তীতে নিয়ে যে সরকার গঠন করবে, সরকারি পর্যায়ে যখন আপনি সরকার চালাবেন তখন এই জিনিসগুলো আপনাকে প্রভাবান্বিত করবে। আচ্ছা, সেই হিসাবে দলগুলো তো বড় দল এবং জোটগুলো সবাই ইশতেহার দিয়েছে। কূটনীতির জায়গাটা আপনি যদি বিশ্লেষণ করেন, মনে হচ্ছে কি খুব ভালো হয়েছে? আমি বলবো যে এখনো সেখানে ধারণাগতভাবে অনেকগুলো উপাদান এখানে যোগ করা হয়েছে, বিশেষ করে বিএনপির যে ম্যানিফেস্টোতে এসছে, কিন্তু এগুলোকে প্রক্রিয়াজাত কীভাবে করবেন আপনি? কারণ আমি যদি বলি যে অর্থনৈতিক কূটনীতি যেটা বিএনপি প্রায়োরিটাইজ করেছে, আপনি সেই কূটনীতি চালাতে গেলে তো আপনাকে মিশন আর ফরেন মিনিস্ট্রিকে স্ট্রেংথেন করলে চলবে না। এখানে যে মাল্টিপল স্টেক হোল্ডার্সরা দেশের ভেতরে আসছে, যাদেরকে আপনি ওখানে লিঙ্ক আপ করতে হবে, এই লিঙ্ক আপটা কীভাবে হবে তার কোনো সুস্পষ্ট নাই কিন্তু। এবং এই সমন্বয়, আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়, আর সরকার এবং স্টেক হোল্ডাররা যারা আসছে বাইরে তাদের সমন্বয়, এগুলো কিন্তু স্পষ্ট না এবং এগুলো কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতাও নাই আগে। কাজে এই অভিজ্ঞতাটা নতুন করে করতে হবে, বিকজ আপনি তো এই বছরেই গ্র্যাজুয়েট করছেন, আপনি তো উন্নয়নশীল দেশে কাতারে যাচ্ছেন, 3 বছরে কনসেশন পাবেন, আপনাকে হয়তো বাফার দেবে, কিন্তু তারপর তো 3 বছর পরে আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। তো কাজেই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার আমার কাছে যেটা মনে হয়, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি নাই। আমরা ফরেন পলিসির দিক থেকে একেবারে নতুন টেরিটরির মধ্যে যেতে হবে এই সামনের সরকারকে, এবং তার জন্যে যথেষ্ট পরিমাণে গভীর চিন্তা প্রয়োজন, স্টেক হোল্ডার ডিসকাশন প্রয়োজন, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের এই নুয়ান্সগুলো বোঝাটা খুব জরুরি বলে আমি মনে করি। আপনি কি মনে করেন দুই দল কিংবা দুই জোটের সেই অভিজ্ঞতা কিংবা সেই ইচ্ছা প্রজ্ঞা দেখতে পেয়েছেন? এটা আমার জন্য ধৃষ্টতা হয়ে যাবে, কিন্তু আমি আশা করি যে তারা এই বিষয়গুলো গভীরভাবে ভাববেন, কারণ এখন আর আমাদের লোকেরা স্পষ্ট করেই বলছে রেসিপ্রোসিটি চাই। আপনাকে আগে দিয়েছে, রেসিপ্রোসিটি চাইনি, এখন বলছে আমি রেসিপ্রোসিটি চাই। তার অর্থ হচ্ছে ভারতও রেসিপ্রোসিটি চাইবে, চীনও চাইবে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে, এখন আমি কি দেব, এই দেওয়ার সক্ষমতাটা আমাকে তৈরি করতে হবে। সেটা যদি আমি না পারি তাহলে কেউ কিন্তু আর আমার দিকে দেখবে না, তারা খুঁজবে কোথায় রেসিপ্রোকাল সাপোর্ট পাওয়া যায়। তো কাজেই এটা একেবারেই নতুন অভিজ্ঞতা, এবং আমি আশা করি যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা সরকারে যাবেন, তারা এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন। আমি আপনার মতো আশাবাদী হতে চাই, এবং আমি আপনার কাছে শেষ একটা প্রশ্ন 30 সেকেন্ডে জানতে চাই। এই সব কিছুর বাইরেও ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা কি সম্ভব? ভারত কি তার মানে যে ভুলগুলো হয়েছে সেখান থেকে শিখে এগিয়ে নিয়ে যেতে পারবে? একদম 30 সেকেন্ডে ছোট্ট করে। সম্ভব, আমার কাছে মনে হয় সম্ভব। তার কারণ হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ, ভারত বাংলাদেশের সাথেও সম্পর্কটা খারাপ চলতে থাকুক, এটা ভাবমূর্তির জন্য তার জন্য এটা ভালো না। এটা একটা বাধ্যবাধকতা তার জন্য, এবং তার অস্তিত্বের জন্য তো এটা সংকট। ইয়েস। আর আমাদের দিক থেকেও আমরা যেহেতু বহুমাত্রিকভাবে একে অপরের সাথে জড়িত, এটা আমরাও চালিয়ে যেতে। অসংখ্য ধন্যবাদ অ্যাম্বাসেডর রুহুমান কবির আমাদের এখানে আসার জন্য। দর্শক, ভোটার আলাপ আজকে এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো অতিথির সাথে। তারা কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন।